ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স শিখব। আমরা আস্তে আস্তে ভয়েসের টেন্স অনুযায়ী ইন ইনডেফিনাইট কন্টিনিউয়াস শিখেছি, পারফেক্ট শিখেছি, পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি। তারপরে আবার আমরা ধীরে ধীরে সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ শিখেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে তোমরা জানো ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া এবং ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শিখেছি। ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে দুটো তিনটে ভাগ আছে। হু থাকলে কেমন হবে, হুইচ, হুজ, হোয়াট দিয়ে থাকলে কেমন হবে, সেগুলো শিখেছি। হ্যাঁ, এবং আদার্স যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ড সেগুলোও শিখেছি। এবার ধাপে ধাপে এগোতে এগোতে আমরা আজকে পৌঁছলাম ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি তোমরা জানো কিনা একটু বলে দিই। সেন্টেন্স পাঁচ প্রকার। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যেগুলো আমরা টেন্স করছি নর্মাল টেন্স সেগুলো সব অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। আর তারপরে হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে না। এখানে আদ- আদেশ বা অনুরোধ এই ধরনের বাক্য, কোনো সাবজেক্ট থাকবে না। ভার্ব অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট থাকবে না। ওখানে যা দরজা বন্ধ করে এই ধরনের যে বাক্যগুলো সেগুলোই আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যেটা শিখবো। তারপরে আরো আছে, এরপরে আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছাসূচক বা প্রার্থনা সূচক বাক্য, যেখানে আমরা ইচ্ছা প্রকাশ করি, প্রার্থনা করি। আর শেষ যেটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য, যেখানে আমাদের মনের মানে বিশ্বাস না, বিস্ময়, যেগুলো ভয়, লজ্জা, এগুলো যেখানে প্রকাশিত হয় মনের ভাব, সেইগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা ধাপে ধাপে আসবো এবং সেন্টেন্স ওয়াইজ শেখার পরে আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো শিখবো। যাক, আজকে আমাদের টপিকে ফিরে আসি, ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আগেই বললাম ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হয়। অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাচ্ছে ইউ, কিন্তু ইউটা উহ্য থাকে, ইউটা থাকবে না। তারপরে ডিরেক্ট ভার্ব থাকবে, এবং যেহেতু সাবজেক্ট নেই, প্রথমে ভার্ব আছে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান বসবে। সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই প্রথমে থাকবে, এবং তারপরে অবজেক্ট। অবজেক্ট কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ আমি লিখে দিই, শাট দ্য ডোর। শাট দ্য ডোর, এখানে দেখো, এখানে কে দরজা বন্ধ করবে, মানে দরজাটা বন্ধ করো, মানে তুমি দরজাটা বন্ধ করো। তুমি কথাটা আমরা, এই তুমি কথাটা আমরা ইউজ করি না, এই জন্য এই বাক্যে সাবজেক্ট থাকে না। শার্ট, এটা অবশ্যই আমরা জানি এটা ভার্ব ভি ওয়ান, এবং এর অবজেক্ট কি বন্ধ করো, দরজা। দ্য ডোর, এটা হচ্ছে অবজেক্ট, এই বাক্যটা অবজেক্ট আছে। কিন্তু আমি যদি বলি যে রান ফাস্ট, আর একটা উদাহরণ দিয়ে যদি আমি দেখাই, রান ফাস্ট, তাড়াতাড়ি দৌড়ো, একটা বাক্য দেখো, এখানে রান এটা ভার্ব ভি ওয়ান বোঝা যাচ্ছে। আহ, এবার রানের তো ইন্টারজেটিভ মানে একটা ভার্ব, অতএব এর কোনো অবজেক্ট নেই। কি কি দৌড়ো, কাকে দৌড়ো বললে কোনো উত্তর পাওয়া যায় না, এর কোনো অবজেক্ট নেই। আজকে এর জন্য আমরা প্রথম যেটা শিখবো সেটা, যেগুলোর অবজেক্ট নেই, যে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট নেই, সেগুলো কেমন হবে সেইগুলো শিখবো। আমি তাহলে এই পাঁচটা মুছে দিই। তাহলে অবজেক্ট না থাকলে আমাদের প্রথম হেডিং হচ্ছে অবজেক্ট না থাকলে। অবজেক্ট না না থাকলে তার গঠন বা কেমন কি হবে সেটা শিখবো। অবজেক্ট না থাকলে, এবার অবজেক্ট না থাকলে দুটো নিয়ম আছে। আমরা প্রথম নিয়ম শিখবো, সেটা হচ্ছে যদি প্লিজ কথাটা লেখা থাকে, প্লিজ বা কাইন্ডলি কথাটা যদি লেখা থাকে, প্লিজ বা কাইন্ডলি কথা লেখা থাকলে, কথা লেখা থাকলে কেমন হবে। এই কথাটা আবার যদি লেখা না থাকে তার আবার একটু অন্যরকম হবে। মানে যতটা এলাবোরেটলি তোমাদের শেখানো যায় আমরা লক্ষ্য করব, বাক্যটার প্রথমে যেমন প্লিজ হেল্প মি, একটা বাক্য দেখো, এখানেও কিন্তু সাবজেক্ট নেই, হেল্প ভার্ব আছে, তারপরে তার অবজেক্ট আছে মি, কিন্তু প্রথমে কি আছে, প্লিজ আছে। বা কাইন্ডলি হেল্প দ্য পুয়ার, মানে হেল্প দ্য পুয়ার মানে গরিবদের সাহায্য করো দয়া করে। তাহলে এইরকম আমাদের যখন দয়া বা এরকম আমরা করি, দয়া করে কারো কাছে কোনো রিকোয়েস্ট করি, সোজা কথা রিকোয়েস্ট করি, তখন আমরা প্লিজ বা কাইন্ডলিটা বাক্যের প্রথমে ইউজ করি। তাহলে এইরকম যখন থাকবে তখন সেটা কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে আমরা কিভাবে করব আমরা দেখে নেই। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে কেমন হয় আমরা দেখি। আমরা শর্ট ফর্মে লিখলাম, আমরা করে করে অভ্যস্ত, তোমরা জানো। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, দেখি আমরা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস কেমন হয়।
অ্যাক্টিভ ভয়েসে কেমন থাকতে পারে, এই যে আমি উদাহরণটা বললাম সেটাই লিখি, প্লিজ প্লাস একটা ভার্ব ভি1 প্লাস অবজেক্ট। এইবার তোমরা জানো আমি প্রথমেই বলেছি অবজেক্টটা প্রত্যেকটা বাক্যে থাকবে, এরকম কোনো ম্যাটার নেই। অবজেক্টটা থাকতেও পারে, অবজেক্টটা নাও থাকতে পারে। এবার দেখো এর আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করবো, মানে আমি সরাসরি গঠনটা এখানে লিখে দিচ্ছি, যে গঠনটা তোমরা মুখস্থ করবে। তাহলে প্লিজ থাকলে কি করবে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু। যদি বাক্যের প্রথমে যদি প্লিজ লেখা থাকে তাহলে আমরা কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এটাই শুধু প্রথমে বসাবো। তারপরে টুর পরে কি বসাবো, এরপরে ভি1 প্লাস ভার্ব আছে এবং ভার্বের পরে যা আছে তাই, ভি1 প্লাস অবজেক্ট যদি সেটা থাকে অবজেক্ট, বা যদি আরো ইটিসি কিছু যদি থাকে, যাই আমাদের লেখা থাক না কেন সেইগুলো যা আছে, ভার্বের পরে যা আছে, যা আছে তাই। ঠিক তোমরা এইভাবে ডায়েরি বা খাতায় যদি লিখে নাও, লিখে নেবে পজ করে, যা আছে তাই। তাহলে প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে ভালো, নাও থাকতে পারে, আমরা একটা উদাহরণ দিয়ে যদিও শিখে নেবো। আর সেটাকে প্যাসিভ করতে গেলে প্লিজ লেখাটা দেখেই বুঝবো এটা রিকোয়েস্ট করছে, বা কাইন্ডলি লেখা থাকলেও বুঝবো এটা রিকোয়েস্ট করছে। এই যে আমি শুধু প্লিজ লিখলাম এটা ভুল, এই যদি কাইন্ডলি থাকে তাও হবে, কাইন্ডলি যেহেতু থাকে তাও হবে। তাহলে কি করবো, এটা দেখলে আমরা বুঝবো এটা অনুরোধ করছে, এই জন্য ইউ আর রিকোয়েস্টেড। এখানে দেখো ভয়েস কোথায় হচ্ছে, এই যে ভার্ব আর অবজেক্টের কিচ্ছু ভয়েস হচ্ছে না, দেখো ভয়েস হচ্ছে এই দেখো অ্যামিজার ভিতরি, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ এখানে হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি একটা উদাহরণ লিখে নিই। উদাহরণ কেমন লিখতে পারি, প্লিজ হেল্প দ্য পুর, এটাই করে দিই, প্লিজ হেল্প দ্য পুর, গরিবদেরকে সাহায্য করো। তাহলে এটা আমি কি করব, একদম গঠন অনুযায়ী যদি আমরা করি, অবশ্যই একদম সোজা, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, এবার যদি প্লিজের জন্যই কিন্তু আমি এতটা লিখলাম, এই জন্য এরপর আমি আর প্লিজ লিখতে পারবো না, প্লিজ বা কাইন্ডলি এবার আমি লিখতে পারবো না। এবার কি লিখবো, বাকি যা আছে তাই, যা আছে তাই, একদম যা আছে তাই। তাহলে যা আছে তাই, কিচ্ছু করবো না, হেল্প দা পুয়ার, হেল্প দা পুয়ার। আশা করি বোঝা গেল। এরকম উদাহরণ যদি আরো তোমরা লেখো যে প্লিজ হেল্প মি, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, কাইন্ডলি হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। হ্যাঁ, যে কোনো বাক্য হতে পারে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। একেবারে যা আছে তাই, শুধু প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু। আশা করি এটা বোঝা গেল। এবার আমরা অবজেক্ট না থাকলে, তার মধ্যে প্রথমটা শিখলাম প্লিজ বা কাইন্ডলি কথা লেখা থাকলে, এবার প্লিজ বা কাইন্ডলি কথা যদি লেখা না থাকে তাহলে কি হবে সেটা একটু ছোট করে দেখে নেব। এবার আমরা প্লিজ থাকলে কি শিখলাম, এবার আমরা শিখবো অবজেক্ট থাকবে না তাহলে কেমন হয়। অ্যাকচুয়ালি অবজেক্ট থাকবে না মানে, আমি যেমন একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের যে গো হোম, একটা বাক্য, এখানে ইউ উজ্জ আছে, তোমরা জানো সাবজেক্ট ইউ উজ্জ থাকে, ইউ থাকে না, তাহলে গো হোম, এখানে ভি1 আছে, আর একটা রিমার্কস বলো বা যাই বলো একটা কথা আছে। এরকম ধরনের যখন বাক্য থাকবে তখন সেগুলো আমরা কিভাবে করব, দেখো ওরা আমরা একটু গঠনগতভাবে যদি লিখে নিই, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কিভাবে হয় আলাদা আলাদা করে আমরা সাইডে করি। দেখো অ্যাক্টিভ ভয়েসে কেমন থাকবে, একদম সোজা আমি যেটা বললাম, ভি1 থাকবে প্লাস ইটিসি থাকবে, আমি কোনো টাইম প্লেস কিচ্ছু লিখলাম না, ইটিসি এটা যা খুশি একটা ওয়ার্ড থাকতে পারে, কিন্তু অবজেক্ট থাকবে না। মাইন্ডেড, আমি প্রথমে বলেছি অবজেক্ট না থাকলে কি নিয়ম, তাহলে ভি1 থাকবে, তারপরে রিমেইনিং বলতে পারো বা রিমার্কস বলতে পারো, ইটিসি বা রিমার্কস যদি বলতে পারো, বা রিমেইনিং মানে অবশিষ্ট অংশ, ভার্বের পরের অবশিষ্ট অংশ, যা খুশি থাকতে পারে। এরকম যখন থাকবে তখন আমরা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করার সময় তখন আমরা কি করব একটু দেখে নেই। তখন আমাদের যেটা করতে হবে, ইউ আর, যেমন আমরা করেছিলাম ইউ আর রিকোয়েস্টেড,
যেহেতু ওটা প্লিজ বা কাইন্ডলি ছিল বলে বোঝাচ্ছিল যে অনুরোধ করা হচ্ছে, এখানে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড হবে না, বাকি কি হতে পারে, ইউ আর অর্ডার্ড। আমরা যদি পড়ে বুঝি যে এটা নির্দেশ দেওয়া হচ্ছে তাহলে অর্ডার হবে। আমরা পড়ে যদি বুঝি যে এটা ভালোর জন্য বলা হচ্ছে, একটা উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে অ্যাডভাইসড হবে। আমরা যদি পড়ে বুঝি এটা কোনো নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে ডিরেক্টেড হবে। আমরা যদি পড়ে বুঝি যে এটা কোনো কমেন্ট করা হচ্ছে, যেমন সেনাবাহিনী যেমন বায়ে মুভ ডানে মুভ তোমরা জানো, এই ধরনের যদি হয় তাহলে সেটা কমান্ডেড হবে। কমান্ডেড হবে। এইরকম কথাটা কেমন ভাবে বলা হচ্ছে আমরা সেইভাবে ভার্বটা চয়ন করব। আর একটা যদি তুমি নির্ঘাত কোনো একটা বাক্য পড়ে তুমি ঠিক বুঝে উঠতে পারছো না, এটা না অর্ডার মনে হচ্ছে, না অর্ডার মনে হচ্ছে, না উপদেশ বা কমান্ডও মনে হচ্ছে না, খুব কনফিউজ হয়ে যাচ্ছ, যদি এটা কিন্তু ভুল হলে ভুল হবে, কিন্তু যদি সেরকম কনফিউজিং অবস্থায় থাকো, তোমরা নির্ধারণ করতে না পারো, তখন একদম সোজা, যাকে আমরা গোল আলু বলি, আমরা বসাবো টোল্ড। মানে তোমাকে বলা হলো এটা করতে, এটা ভুল না, কিন্তু আমি একদম বোঝাই যাচ্ছে যে তো রোদের মধ্যে দৌড়ো না, তাহলে মা বাবা কেন বলছে, ভালোর জন্য বলছে, এটা অ্যাডভাইস হবে। এটাকে যদি তুমি টোল দাও তাহলে স্কুলে কেটে দেবে। যেটা তুমি বুঝতে পারবে না এরম ধরনের যদি কিছু থাকে, তারপরে টোল্ড হবে, তারপর টু হবে, এটা আমরা জানি, আগেও শিখেছি। টুর পরে কি হবে, আমি বাংলা ভাষায় লিখে দিলাম যা আছে তাই, আগেও যেমন লিখলাম যা আছে তাই, অর্থাৎ এখানে যা লেখা থাকবে তাই বসে যাবে। আমার এইটুকু ম্যাটার না, আমার এইটুকু পড়ে এখান থেকে এইটা করাটাই ম্যাটার, আর যা আছে সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভালোই বুঝছি, আমাদের অ্যাক্টিভ ভয়েসটা অ্যাকচুয়ালি বাক্যের শেষে যা আছে তাই বসে যাচ্ছে, কিন্তু ওইটা আমরা যখন পড়ছি তখন আমাদের ফিলিংস বুঝে আমাদের এইগুলো ভার্বগুলো ইউজ করতে হচ্ছে। এবার আমরা একটা উদাহরণ শিখি, দুটো তিনটে উদাহরণ শিখি। প্রথমে যদি একটা উম, একটা দিলাম, ওপেন দা ডোর, ওপেন দা ডোর, দরজাটা খোলো। একটা আমরা দিলাম, ডোন্ট টেল এ লাই। একটা দিলাম, টার্ন লেফট। আমি এটার মোটামুটি তিনটে বাক্য দিলাম। আর একটা দিয়ে দিলাম, মনে করো গো হোম। দুটো চারটে আমরা বাক্য দিলাম। এইবার আমার বাক্যটা দিলে আমরা জানি যা আছে শেষে বসে যাবে, আমাদের যেটা নির্ধারণ করতে হবে বাক্যটা পড়ে যে এটা কোন সেন্সে কথাটা বলা হয়েছে। যেমন ওপেন দ্য ডোর, এটা বোঝাই যাচ্ছে দরজাটা খোলো। বাবারা বা স্কুল মাস্টার, স্কুলের মাস্টার মশাই বা যেই হোক, এটা কিছুটা কিন্তু অর্ডার সাপেক্ষে বলা হচ্ছে, দরজাটা খোলো, এটা করো, জল নিয়ে আসো। এই যে কথাগুলো অ্যাকচুয়ালি বড়রা ছোটদের উপরে যে নির্দেশ অর্ডারটা করে সেটাই। তাহলে এটা আমরা কি করব, এটা একদম সোজা যদি ওপেন দ্য ডোর থাকে, ও সরি, এখানে তো আমার একটু ভুল হয়ে গেল, কারণ আমি বলেছি অবজেক্ট না থাকলে, তাহলে এটা কিন্তু এইভাবে আসছে না। এখানে কি হতে পারে, যে কাম টু স্কুল, কাম স্কুল এভরিডে, কাম স্কুল, এরকম যদি আমরা একটা দিই, এভরিডে, কাম প্রত্যেক দিন স্কুলে আসো, এরকম যদি আমরা একটা বাক্য দিই, বা ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট রান ইন দ্য সান, ওটা এইতেও হয়, কিন্তু আমি দুই ভাবেই করতে পারি, কিন্তু আমি করব না, আমি অবজেক্ট ছাড়াটাই শিখবো। এবার দেখি, তাহলে এটা কি করব, এটা বলে যাচ্ছে কাম স্কুল, এটা প্রত্যেকদিন আসা শিক্ষক মহাশয়, ধরো মনে করছে আমরা অর্ডার হচ্ছে, তাহলে কি হবে, ইউ আর, অ্যাকচুয়ালি এটা অ্যাডভাইসও, যেহেতু এভরিডে স্কুল আসো তাহলে আমি অ্যাডভাইস করতে পারি, অসুবিধা নেই। ইউ আর অ্যাডভাইসড, তারপরে কি আছে, টু, এবার যা আছে তাই, মানে কাম স্কুল এভরিডে, ডেইলি স্কুলে আসো। আমি অ্যাডভাইসও করতে পারি, যদি মনে হয় এটা অর্ডার, অর্ডারও করতে পারি। ইউ আর অর্ডার্ড বা অ্যাডভাইস টু কাম স্কুল ডেইলি লিখে দিলাম। এভরিডে থাকলে এভরিডে, ডেইলি থাকলে ডেইলি, এটা কোনো ম্যাটার না। এবার দেখো, ডোন্ট রান ইন দ্য সান, এটা বোঝা যাচ্ছে রোদের মধ্যে দৌড়ো না, তার মানে তাকে তার ভালোর জন্য বলছে, এটা তো বোঝাই যাচ্ছে অ্যাডভাইস, তাহলে আমি এটা অ্যাডভাইস একই রকম ভাবে করব, ইউ আর অ্যাডভাইসড। এইবার এখানে একটা তোমাদের সমস্যা হবে,
এখানে তো ডোন্ট আছে, ভার্বের আগে নেগেটিভ আছে, তাহলে এখানে কি করব? এখানেও কি ডোন্ট, ইউ আর অ্যাডভাইস টু ডোন্ট রান ইন দ্য সান করব? না, একদমই তা না। আমরা ডোন্ট যদি লেখা থাকে সেটা করব নট টু। যদি বাক্যটা নেগেটিভ থাকে, যদি নেভার রান ইন দ্য সান লেখা থাকে তাহলে করব নেভার টু। যেহেতু ডোন্ট আছে এই জন্য আমরা করব নট টু। ইউ আর অ্যাডভাইস নট টু রান ইন দ্য সান। রান ইন দ্য সান, এখানে ইন দ্য সান মানে সূর্যের মধ্যে, সান মানে এখানে সানলাইটের কথা বলা যাচ্ছে। রান ইন দ্য সান। এই একটা দেখো, টার্ন লেফট, এটা বোঝাই যাচ্ছে কমান্ড করছে বাঁদিকে করো ডান দিকে করো। তাহলে এটা কি হবে? ইউ আর কমান্ডেড, ইউ আর কমান্ডেড টু টার্ন লেফট। তারপরে দেখো গো হোম, এটা পড়ে ঠিক বোঝা যাচ্ছে বাড়ি যাও, এটাতে অর্ডারও না, উপদেশও না, কোনো নির্দেশও না। তাহলে এটা কি করবো? যখনই কিছু বুঝতে পারবো না, একদম গোলালো বলেছি, তখন সেটা হবে টোল্ড। তাহলে কি হবে? ইউ আর টোল্ড টু গো হোম, তোমাকে বাড়ি যেতে বলা হচ্ছে। আশা করি বোঝা গেল। তোমাদের যে জায়গাটা খেয়াল রাখতে হবে, বাক্যটা পড়ে যে ধরনের কথা বলা হচ্ছে বলে তোমাদের মনে হবে, সেই ধরনের কথা অনুযায়ী এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। আশা করি ভালোভাবে বুঝলে। এবার আমরা শিখব অবজেক্ট থাকলে কি হবে। ভালো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালোভাবে শিখতে পারো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বিশেষ করে যারা আনপ্রিভিলেজড স্টুডেন্ট আছে, ভালো ইংরাজির জন্য আলাদা শিক্ষক নিতে পারছে না, তাদের জন্য আমাদের এই পরিকল্পনা। তার জন্য বিনা পয়সায় একটা ফোন যদি বাড়ি কোনো রকমে থাকে, সবচেয়ে বড় কথা নেট প্যাকেজটাও এখন খুব আহ, দামি, নেওয়াটাও অসম্ভব। কিন্তু যাই হোক, তোমাদের ভালো লাগলে যারা তোমাদের গরিব গরিব বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে শেয়ার করো। তারা যদি শিখতে পারে, ভালো নাম্বার পায়, এটাই আমাদের প্রাপ্য। ভালো থেকো।